ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীতে এরিয়া অফ সার্কেলের উপরে এক্সারসাইজটা সলভ করছিলাম। এটা হয়ে গেলে ডিপলি আরও জটিল প্রবলেম ডিসকাস করব। আগে টেক্সট বুকের কয়েকটি ম্যাথ আমি আগে সলভ করে দিচ্ছি। তাহলে আগের দিন যত হয়েছিল তারপর থেকে আজ কয়েকটা করব। সাপোজ আগের দিন 12 পর্যন্ত হয়ে গেছিল, আজ 13 দাগের দেখো। 13 দাগের নিচের ছবি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। 13তে বলছে কি যে এরকম 1 নম্বরে 13 একের দাগে একটা ফিগার আছে, এরকম সার্কেল, তার ভিতরে স্কয়ার দেয়া আছে। ওকে, এই সার্কেলের ভিতরে স্কয়ার, নাম এবিসিডি করা আছে, এ বি সি ডি, এসি জয়েন করা আছে, আর এইগুলো শেডেড করা আছে। ওকে, এটা শেডেড করা আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বের করতে বলেছে? এরিয়া অফ শেডেড রিজিয়ন, মানে এই যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। আর কি দেয়া আছে? যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে আমার বলা আছে বৃত্তের ব্যাসার্ধ কত? 7 সেমি। তাহলে এখান থেকে যদি এটা 7 সেমি হয়, তাহলে আমার টোটাল এটাও 7, এটা সেন্টার ধরে নিচ্ছি। তাহলে কর্ণ বর্গক্ষেত্রে কর্ণটা তাহলে কি হলো আমার? 14 সেমি। বড় কর্ণ 14 সেমি। তাহলে আমার টোটাল বৃত্ত থেকে বর্গক্ষেত্র বাদ দিলে বেরিয়ে যাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা ফার্স্টে বের করে নিচ্ছি, কারণ বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্র বাদ দিলে ওই যে রেখাঙ্কিত অঞ্চল পাবো। পাই ইনটু 7 তার হোল স্কয়ার বর্গ সেমি। পাই মানে তো 22/7 ইনটু এটা 7 ইনটু 7 সেমি স্কয়ার। 7 7 কেটে দিলে 154 সেমি স্কয়ার হয়ে গেল টোটালটা। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এটা হচ্ছে হাফ ইনটু কর্ণ তার হোল স্কয়ার সেমি স্কয়ার দিয়ে হাফ ইনটু 14 ইনটু 14 সেমি স্কয়ার। 14 14 করলে আচ্ছা এখানে কেটেই তো দিতে পারি, 7 98 সেমি স্কয়ার। এবারে আমরা শেডেড রিজিয়নটা কি হবে? শেডেড রিজিয়নটা হবে আমার 154 98 সেমি স্কয়ার। দিয়ে ক্যালকুলেশন করলে 8 6 মানে 10 5, তাহলে 56 সেমি স্কয়ার হয়ে যাবে। ওকে, এই ক্যালকুলেশনটা একবার নিজে করবে। এবার আমার প্রশ্ন, এই যে হাফ ইনটু কর্ণ স্কয়ার, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়? একবার দেখি কি। দেখো, ধরো একটা বর্গক্ষেত্র যদি বাহু এ হয়, তাহলে আমরা তো ক্ষেত্রফল জানি a স্কয়ার, আর কর্ণটা কি জানি আমরা? কর্ণ ওই √2 ইনটু বাহু। তা আমি ওখানে বলেছি হাফ ইনটু কর্ণের স্কয়ার, তাহলে হাফ ইনটু এটা ক্যালকুলেশন করলে 2a স্কয়ার, তো সেই তো a স্কয়ারই আসবে। দেখো, দুটো একই আসবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দুটো সূত্র, একটা বাহু স্কয়ার হয় আর একটা হাফ ইনটু কর্ণ স্কয়ার হয়। ওকে, বা কেউ একটা ত্রিভুজ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দিলে হবে। ওকে, নেক্সট আরেকটা ফিগার ছিল, দ্বিতীয় ফিগারটা। এই 13 দাগের দ্বিতীয় একটা চিত্র দেয়া আছে। কোশ্চেন করা হচ্ছে কি, এখান থেকেও প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি, চারটে বৃত্তের কেন্দ্র দেয়া আছে। মানে এখানে 4টি বৃত্ত। আচ্ছা, আগে বর্গক্ষেত্রটা করি। এটা একটা বর্গক্ষেত্র, তারপর নাম হচ্ছে এবিসিডি। এটা এ বি সি ডি। ঠিক মিড পয়েন্ট গুলো আমরা নিয়ে নিচ্ছি। এই মিড পয়েন্ট দিয়ে এরকম ভাবে প্রতিটি আর কি এরকম এদিকে একটা বৃত্ত, তারপর এটাকে সেন্টার করে একটু বেশি হয়ে গেল, জাস্ট এর অর্ধেকটা যাবে এরকম। তাহলে এটা একটা সাপোজ বৃত্ত, এই মাছ দিয়ে এইটা দিয়ে যাবে, তো এরকম একটা বৃত্ত। আবার ঠিক এখান থেকে এই সেন্টার দিয়ে এটা দিয়ে যাবে, এখানে একটা এরকম বৃত্ত,
আবার এটা দিয়ে যাবে ওইটা সার্কেল দিয়ে এরকম একটা, আবার এরকম একটা এরকম বৃত্ত আসছে। ওকে, তো এই যে চারটে বৃত্ত দিয়ে আমাকে কোশ্চেন করা হচ্ছে এই অংশগুলোর এরিয়াটা কত। এখানে ওই শেডেড রিজিয়নগুলোর ক্ষেত্রফল কত। এখানে দেখো যেহেতু আমাদের ছোট কোশ্চেন, এই লেন্থটা দেওয়া আছে কি 3.5, তার মানে এক একটি সার্কেলের রেডিয়াস দেওয়া আছে কত, রেডিয়াস বা ব্যাসার্ধ কত দেওয়া আছে 3.5 সেমি। তাহলে এরকম দেখো একটা সার্কেল মানে পাই ইনটু কি হবে, পাই ইনটু 3.5 তার হোল স্কয়ার একটা বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তো এরকম কটা বৃত্ত আছে, টোটাল চারটে বৃত্ত। তাহলে চারটে বৃত্তের ক্ষেত্রফল তাহলে 4 পাই ইনটু এটা হবে। ক্লিয়ার? এই চারটে বৃত্তের ক্ষেত্রফল থেকে এই যে চারটি বলয় বাদ, এখানে একটা প্রশ্ন দেখো, একটা বৃত্তের এই যে চারটে বলয়, এই চারটে বলয় নিয়ে কিন্তু একটা বৃত্ত হয়। তাহলে এই চারটে বলয় মানে বাদ দেয়া, মানে একটা বৃত্ত বাদ দেয়া, ব্যাস। ওকে, তাহলে দিয়ে দিলে এখানে কি হচ্ছে, চারটে পাই থেকে একটা পাই বাদ গেলে হচ্ছে আমার 3 পাই 3.5 তার। এবারে এইটা ক্যালকুলেশন করবে যেটা হবে আর কি। ওকে, যে 7.5 তে কাটাকাটি করলে এটা 366 ইনটু 0.5 মানে এটা 3.5, এটা 5 এর কত হচ্ছে 10, দিয়ে এটা হচ্ছে 2 2 3 3, এটা মাল্টিপ্লাই করে দেবে বা এটা আরো কাটছি দেখো 35/10 করে 5 2 5 7, তাহলে এখানে 7 3 21 21 22 বাই 2, তাহলে 221/2, তাহলে কত হচ্ছে 110.5, এটা হবে তো 200 আর 21 10.5, তাহলে 110.5 হিসেবে হচ্ছে। ক্যালকুলেশনটা নিজে করবে, আমি মেথডটা জাস্ট বললাম, কারণ এই ক্যালকুলেশন অনেক সময় আমার ভুল হয়, কারণ একবার করার পরে আমি আর ঘুরে করি না। ওকে, তো একবার নিজেরা দেখবে। নেক্সট হচ্ছে 14 দাগে 14 14 এ বলছে দিনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটি পাই চিত্র তৈরি করেছে। তাহলে এখানে এটা নিজের উপর ডিপেন্ড করে, ব্যাস। তাহলে পাই চিত্র বলতে যে চিত্রের কি কেন্দ্রস্থ কোণ থাকবে তার সাপেক্ষে কে কতটা অংশ খেলছে সেটা একটা বলয়ের আকারে, সরি বলয় নয়, বৃত্তকলার আকারে থাকবে। ঠিক আছে, বলয় জিনিসটা আলাদা। বলয় মানে এইটা, এইটা হচ্ছে বলয়, আর বৃত্তকলা হচ্ছে এটা সেক্টর, এটা বৃত্তকলা। তো এই পাই চিত্রটা সব সময় বৃত্তকলাকে ডিপেন্ড করে। ওকে, তাহলে বলছে দিনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলায় খেলতে ভালোবাসে তার একটি পাই চিত্র তৈরি করেছে। তাহলে দেখো এখানে আমরা পাই চিত্র এরকম ভাবে করতেই পারি, দেখো নিজের মতো, এই নিজের মতো কয়েকটা আমি জাস্ট অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা ধরো 120 ডিগ্রি নিলাম, এটা ধরো 130 ডিগ্রি নিলাম, তাহলে কত হচ্ছে, বাকিটা এটা অ্যাড করব, তাহলে এটা 250, টোটাল আমার 360 হতে হবে। ওকে, তাহলে এটা যদি 120 নিই, এটা 110, একটু ছোট নিই। ওকে, তাহলে এইটা 120 নিয়ে নিই, তাহলে 230 হচ্ছে, আর তাহলে এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে 360, 110 120 230 আর 30, সরি এটা কি করলাম আমি, মাথাটা গেছে। ঠিক আছে, 120, এটা যদি 120 ধরে নিই, তাহলে হচ্ছে আমার 180 85 70 160 ধরে নিচ্ছি, তাহলে 120 160 0 6 2 8 280, তাহলে এইটা আমার হচ্ছে 70 নাকি দেখি, 0 হচ্ছে না, 80 6 2 8, তাহলে 8 8 16, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 8।
ওকে, এভাবে আমরা 120, 160, 80 নিলাম। এটা অন্য তোমরা বিভিন্নভাবে নেবে। নেওয়ার পরে আমি যদি এইটাকে মনে করি ক্রিকেট, এইটাকে ফুটবল, আর এইটাকে ধরো হকি, তিনটে খেলা দিলাম। কি কি? একটা ক্রিকেট, একটা ফুটবল, আর একটা হকি। এই তিনটে খেলা তিনজন পছন্দ করে। এবারে বলছে হিসাব করে প্রতিটি বৃত্তকলার পরিসীমা ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা তো 3.5 সেমি ব্যাসার্ধ বলেছে, তাহলে এইটা 3.5, এগুলো সব ব্যাসার্ধ 3.5। ওকে, তাহলে এইটুকু কত বেরোবে? এটা নাম দিই এ বি সি, এটা ও দি। তা দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজে করবে। এবিটা কি করে বেরোবে? এটা হবে এই 80/360 ইন্টু 2 পাই ইন্টু এই ব্যাসার্ধটা, ব্যাস। এবারে কাটাকাটি করলে এটা 4 2 4 9, মানে কত হচ্ছে 2/9, তাহলে 2 দিয়ে, আর এটা 22/7 বসিয়ে দেবে, তাহলে এটা হচ্ছে কত 2/9 ইন্টু 2, 22/7 ইন্টু 3.5 দিয়ে এটা ক্যালকুলেশন করলে এবিটা পেয়ে যাবে। এই যে সেক্টর বা বৃত্তকলা যেটাতে হকির সঙ্গে যুক্ত, এই যে এর এইটা হচ্ছে 3.5, এটা 3.5, আর এটা বেরোলো, তাহলে ওইটা যোগ হবে 2/9 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 3.5 প্লাস এটা 3.5, আর এটাও 3.5। এটা পুরোটা ক্যালকুলেশন নিজেরা করবে, করলে এইটা যেটা বেরোচ্ছে এইটা বেরোবে পরিসীমা। ক্লিয়ার? তাহলে এইরকম পরিসীমা। ঠিক একইভাবে এই সিবি এই চাপটাও বার করবে। এই চাপটা কেমন ভাবে বেরোবে? এটা হলো 160 ইন্টু 360 ইন্টু 2 পাই ইন্টু ওই আর। ক্লিয়ার? তার সঙ্গে ওই 3.5 অ্যাড করলে পরিসীমা। আর এটার ক্ষেত্রে হলো 120 বাই কি 360 ইন্টু 2 পাই ইন্টু 3.5, তার সঙ্গে 3.5 অ্যাড করলে এটারও পরিসীমা। তাহলে আমরা যে তিনটে বৃত্তকলা করে নিলাম, ক্রিকেট, ফুটবল আর হকি, তাদের পরিসীমা বেরোলো। এবার তাদের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো কিভাবে? এটা পরিসীমার জন্য আমরা 2 পাই আর ফর্মুলা লাগিয়েছি, দেখো 2 পাই আর। তাহলে এটার যদি ক্ষেত্রফল চাই, ক্ষেত্রফলের জন্য কিন্তু আমাদের ফর্মুলা কিন্তু আলাদা। ওটা হবে 80/360 হবে, কিন্তু তখন ক্ষেত্রফলের সূত্র পাই ইন্টু 3.5 তার হোল স্কয়ার, ব্যাস। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল এটা হবে। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কি হবে? এটা ওরকম 160/360 ইন্টু পাই ইন্টু 3.5 তার হোল স্কয়ার। আর এই বৃত্তকলার এরিয়া হবে 120/360 ইন্টু পাই ইন্টু 3.5 তার, ব্যাস। এই ক্যালকুলেশনগুলো কিন্তু নিজেরা করে নেবে। ওকে, তাহলে আমরা এইভাবে বা নিজের মতো ওই যে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারো। কেউ 180 নিতে পারো, 120, 160, এই শুধু 60, তাহলে সেইগুলো তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে। ওকে, তাহলে এটা মোটামুটি হয়ে গেল 14। চলো 15 দাগের ম্যাথটা দেখো, 15। এর ম্যাথটা কি বলেছে? 15 এ নিত একটু বর্গক্ষেত্র এবিসিডি এঁকেছে, যার প্রতিটি বাহু দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতো এবিসিডি বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে, যার জন্য একটা জায়গায় নকশা হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ক্ষেত্র বলো। তো ওই ঠিক একই টাইপের ম্যাথ এগুলো আসছে, তবে এরা একটা বর্গক্ষেত্র এঁকেছে এরকম, নাম এবিসিডি দেওয়া হচ্ছে এবিসিডি। এবিসিডি এটা হচ্ছে 12 সেমি করে, কত প্রত্যেকটা 12 করে, তাহলে ঠিক 6 করে অর্ধেক। তো এরকম করে বলছে 4টে কোণে এরকম ভাবে বসিয়ে এরকম ভাবে পুরো বৃত্তটা হবে, কিন্তু ওই দিকটা না করে জাস্ট এরকম ভাবে ছবিটা আছে আর কি, চিত্রটা এরকমই আছে। ওকে, দিয়ে এই যে মাঝের চিত্রটা হলো, এই চিত্রটা পরিসীমা দরকার
নাম্বার 1, আর আরেকটা দরকার ক্ষেত্রফল। ওকে, এই দুটো জিনিস এখান থেকে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এটা কত 90 ডিগ্রি, আর এটা আমার 6 বলেছে ব্যাসার্ধ, তাহলে এইটার আমার কত হবে এটা, তাহলে এই চাপটা দেখো 90/360 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 6, যেহেতু ব্যাসার্ধ 6, তাহলে এটাকে যদি কমপ্লিট করে বৃত্ত, তাহলে এইটা হচ্ছে আমার এটা, তাহলে 90, এটা 4, এটা 2 2 2 3, তাহলে এটা কত হচ্ছে 3 পাই। তাহলে এই জায়গাটা কত হলো 3 পাই। এভাবে আমার এটাও কত আসবে 3 পাই, এটাও 3 পাই, এটাও 3 পাই। তাহলে আমার পরিসীমা কত আসবে দেখো 4 ইন্টু 3 পাই মানে 12 পাই। এবারে পায়ের মানটা 22/7 বসিয়ে গুণ করে দিয়ে দেবে, ব্যাস ক্লিয়ার। এখানে আর ক্যালকুলেশনটা নিজে করবে। ওকে, আর দ্বিতীয়টা কি ক্ষেত্রফলটা, এইটার ক্ষেত্রফল মানে কি দেখো, এই একটা পার্টের যদি আমরা ক্ষেত্রফল বের করে নিই, একটা পার্টের, যেমন কিরকম, এটাও সেই 90/360 ইন্টু পাই ইন্টু 6 স্কয়ার, এটাও সেই 4, তাহলে 1/4 পাই ইন্টু 36, তাহলে এটা 4 কত হবে 9, তাহলে হচ্ছে 9 পাই বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে আমার 9 পাই, এটাও 9 পাই 9 পাই 9 পাই, আর টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি 12 স্কয়ার। তার থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এরকম 9 পাই কটা বাদ যাবে, এরকম আমার বাদ যাবে কটা 4 ইন্টু 9 পাই মানে কত হচ্ছে 36 পাই, মানে 144 মাইনাস 36 পাই মানে 22/7 দিয়ে এইটাকে ক্যালকুলেশন করলে আমার এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবে। ব্যাস, তাহলে এইভাবে আমরা মোটামুটি ম্যাথগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন করে বলে দিলাম, ওভাবে দেখবে। তাহলে 16 এর ম্যাথটা একটু দেখি বলে দিই। 16, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল টোটালটা 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা, এই বৃত্তাকার মাঠের পরিলিখিত বৃত্তাকার মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রে বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো, যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের এরকম অন্তর্লিখিত হতো, ভিতরে হতো, তাহলে তার পরিসীমা ক্ষেত্রফল কত, তাহলে তার পরিসীমা ক্ষেত্রফল কত হতো। তাহলে এখানে দেখো এই বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে দেখো বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান 154 বর্গ সেমি। ধরি ব্যাসার্ধ সমান r সেমি, r গ্রেটার দেন 0, অতএব পাই r স্কয়ার সমান 154 और r স্কয়ার সমান 154/22 উপরে 7, এটা 7, অতএব r সমান √49 মানে 7, প্লাস মাইনাস হয় কিন্তু আরটা তো ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাই এটা নেগেটিভ হবে না, পজিটিভটা নিলাম 7। তাহলে এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধ হলো 7, অতএব ব্যাস সমান 7 ইন্টু 2 সেমি মানে 14 সেমি। আমরা জানি বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান বৃত্তের ব্যাস সমান 14 সেমি।
ওকে, এবারে কি চেয়েছে, তার পরিসীমা আর ক্ষেত্রফল তো, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা কত, পরিসীমা 4 × 14 সেমি মানে 56 সেমি, এবং ক্ষেত্রফল সমান 22 স্কয়ার মানে 14 স্কয়ার বর্গ সেমি মানে 196 বর্গ সেমি। এবার দেখো অন্তর্লিখিত, এই অন্তর্বৃত্তের কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাস। আবার আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস। অতএব বাহু এ একক ধরলে √2a সমান 14 সেমি, অর্থাৎ a সমান 14/√2 সেমি সমান 14√2/√2 করলেশন করবে 14√2/2 হয়ে যাবে হচ্ছে আমার 7√2 সেমি বাহু। তাহলে অতএব পরিসীমা সমান, পরিসীমা হচ্ছে 7√2 × 4 সেমি মানে 28√2 সেমি, এবং ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে 7√2 তার হোল স্কয়ার সেমি স্কয়ার 749 98 সেমি স্কয়ার। ক্লিয়ার? তাহলে এইভাবে হবে, তোমরা তো ক্যালকুলেশন একবার করবে। তাহলে আমরা কত পর্যন্ত করলাম, 16 পর্যন্ত। 17 দাগের দুটো এরকম ফিগার আছে, সেটার ডিজাইন চাইছে। তাহলে 17 পর্যন্ত একটু দেখিয়ে দিই, 17টাও। দেখো 17 এ কি বলেছে, 17 এ এরকম দুটো চিত্র দেয়া আছে। এক নম্বর 12 সেমি করে এরকম একটা নাম এ ও বি, এটা 12 এটা 12, ইউনিটটা পাশে সেমি দেয়া আছে, এটাও সেমি এটাও সেমি। আর এখান থেকে এই ব্যাসার্ধ নিয়ে এরকম একটা চাপ দিয়ে এই অংশটা কি বলেছে, পরিসীমার ক্ষেত্রফল। তাহলে দেখো পরিসীমা বার করতে গেলে দেখো এই বাহুটা অতিভুজ, এবিটা আপনি বেরিয়ে যাবে। দেখো এবি সমান √12 স্কয়ার বা √2 × 12 হয়। তো দেখো 2 × 12 স্কয়ার হবে মানে 12 স্কয়ার। তাহলে এক্ষেত্রে আবার 12√2 সেমি হবে। ওকে, তাহলে 12√2 সেমি হচ্ছে এবিটা। আর এই যে চাপটা, আমরা এটা পি নাম দিলে এপি বি চাপ সমান কত হবে, ওই 90, এটা 90 বলা ছিল, 90/360 × 2 পাই, আর মানে 12 দেয়া আছে, 90 এটা 4 হচ্ছে, এটা 3, তার মানে 6 পাই। ওকে, তাহলে এখানে 12√2 + 6 পাই। তাহলে এর পরিসীমাটা কি দাঁড়াচ্ছে বলো, পরিসীমা সমান ওই 12 + 6 পাই সেমি। এই পায়ের মান 22/7 বসাতে পারো, বসিয়ে ক্যালকুলেশনটা করে দেবে। নেক্সট 2 নম্বর একটা ফিগার দেয়া আছে, ওটা দেয়া আছে 60 আর এটা 42 সেমি। এই কোণটা দেয়া আছে 60 ডিগ্রি দিয়ে, এখানে ওই একই রকম ট্রায়াঙ্গেল ধরো এবিসি করে, আর এটা এরকম চাপ কাটা আছে দিয়ে এইটার পরিসীমা আর ক্ষেত্র। তাহলে দেখো এখানে যখন আমরা চাপ কেটেছি, তাহলে এটা কি, যদি এটা আমরা পুরোটা কমপ্লিট করে নিতাম তাহলে এটা আমার ব্যাসার্ধ হতো। তো তাহলে এই দুটো সমান, তাহলে এটা 60 ডিগ্রি এটাও আমার 60 ডিগ্রি চলে আসে। তার মানে এটা আমার সমবাহু ত্রিভুজ। তাহলে এইটা যদি 42 সেমি হয়, তাহলে আমার এসিটাও 42 সেমি হয়ে যাচ্ছে। ওকে, এসিটা যদি 42 সেমি হয়, এবার শুধু এইটা পি নাম দিয়ে এপিসি চাপটা কত হবে,
ওটাও 60 ডিগ্রি বাই 360 ইন্টু 2 পাই ইন্টু ওই 42। এবারে এটা হচ্ছে 6 6 7 তাহলে 14 পাই। ওকে, তো এবারে এখান থেকে আমরা 22 বাই 7 ক্যালকুলেশন করে দিতে পারি। তো 42 প্লাস 14 পাই সেমি, এটা হচ্ছে পরিসীমা। আর এরও পরিসীমা বলেছি, তার দুটো চিত্রের পরিসীমা বললাম। আর আরেকটা কি চেয়েছে দেখে নিই, হ্যাঁ আরেকটা ক্ষেত্রফল চেয়েছে। ওকে, তাহলে ওই 17 দাগের চিত্রের দুটো চিত্র, তার পরিসীমাটা বললাম। এবার ক্ষেত্রফলটা কিভাবে করবে দেখো, এইটার ফার্স্টে দেখো। ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো, এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে এটা বেরোবে। আর টোটাল এইটার ক্ষেত্রফল দেখো, ওটা ওই 90 বাই 360 ইন্টু পাই ইন্টু 12 তার হোল স্কয়ার। দিয়ে এইটার থেকে ওই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ব্যাস এইটা বাদ দিয়ে দিলে এইটা বেরোবে হচ্ছে এই অংশটার এরিয়াটা। ওকে, এগুলো পাটে পাটে নিজে লিখে করবে। আর এক্ষেত্রে এই অংশটার এরিয়া কি বেরোবে, এটা একই রকম 60 বাই 360 ইন্টু পাই ইন্টু এটা ব্যাসার্ধটা 42 তার হোল স্কয়ার মাইনাস, এটা তো সমবাহু ত্রিভুজ, হাফ ভূমি উচ্চতা দেওয়া যাবে না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কয়ার। ব্যাস এটা করলে এরও এরিয়াটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এই যে 17 1 2 দুটো চিত্রে তার কিভাবে পরিসীমা হয় সেটাও ডিসকাস করে দিলাম, এই পার্টটা আর ওটা ওই পার্টটা। আর তাদের ক্ষেত্রফল কিভাবে হবে এই ক্যালকুলেশনগুলো নিজে কিন্তু একটু করে নেবে। তাহলে 17 পর্যন্ত কমপ্লিট। এরপরে আমরা 18 19 থেকে পরে একদিন আমরা ক্লাস করব। আজ এতটাই থাক। ওকে।